একটি নদী, কিন্তু সেই নদীকে ঘিরেই এখন শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ভূরাজনৈতিক দাবার খেলা। উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের দীর্ঘ ১.৫ দশকের কান্না, শুষ্ক মৌসুমে ফেটে যাওয়া কৃষিজমি, বর্ষায় হঠাৎ নেমে আসা ধ্বংসাত্মক বন্যা, সব কিছুর কেন্দ্রে থাকা তিস্তা নদী এখন আর কেবল একটি নদী নয়, এটি পরিণত হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক কূটনীতির এক বিস্ফোরক যুদ্ধক্ষেত্রে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে দাঁড়িয়ে তিনি জানিয়ে দেন, ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পানি বণ্টন চুক্তির অপেক্ষায় আর বসে থাকবে না বাংলাদেশ। জাতীয় অগ্রাধিকার হিসেবেই এই মহাপরিকল্পনা এগিয়ে নেওয়া হবে। তার এই ঘোষণার পর সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তাকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সরকার যদি এই কাজ বাস্তবায়ন করে, তবে বিএনপির পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে জামায়াত। রাজনৈতিক অঙ্গনে এই সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ সরকার ও বিরোধী দল উভয়েই এই ইস্যুতে একই সুরে কথা বলছে, যা দেশের ভেতরে একটি জাতীয় ঐক্যমত্যের চিত্র তুলে ধরছে। আর এই ঘোষণার পর থেকেই ভারতের ক্ষমতার কেন্দ্র নয়াদিল্লির সাউথ ব্লকে শুরু হয়েছে চরম অস্বস্তি, কারণ বাংলাদেশ এবার শুধু একটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়নি, বরং এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা ভারতের বহু বছরের কৌশলগত নিরাপত্তা, পানি কূটনীতি এবং দক্ষিণ এশিয়ায় একক আধিপত্যের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। আর সবচেয়ে বড় ধাক্কা এসেছে তখনই যখন চীন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক অংশীদারিত্বে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অধিকার নেই বলে সাফ জানিয়ে দিয়েছে বেইজিং। প্রশ্ন এখন একটাই, তিস্তা নদীর এই প্রকল্প কি কেবল উন্নয়ন, নাকি এটি দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র বদলে দেওয়ার এক ঐতিহাসিক পাল্টা আঘাত? ঘটনার শুরু বহু আগে থেকে। হিমালয়ের বুক চিরে নেমে আসা তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে, শেষ পর্যন্ত গিয়ে মিশেছে যমুনার সঙ্গে। প্রায় ২৫০ বছরের পুরনো এই নদীর সঙ্গে যুক্ত রয়েছে উত্তরের আরও ২৫টি নদীর প্রবাহ। বাংলাদেশের রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর কৃষি, সেচ, জীবিকা সবকিছুই এই নদীর পানির ওপর নির্ভরশীল। শীতকাল এলেই উত্তরাঞ্চল থেকে পানি আটকে দেয় ভারত। ২০১৪ সাল থেকে ভারত সরকার একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে আসছে বলে অভিযোগ রয়েছে। ফলে শুষ্ক মৌসুমে নদীর বুক শুকিয়ে ধুধু বালুচরে পরিণত হয়। হাজার হাজার কৃষক জমিতে সেচ দিতে না পেরে ঋণের বোঝা নিয়ে পথে বসে যান। সেচ ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদনশীলতা কমে যায়, প্রাকৃতিক মাছের প্রজনন ক্ষেত্র সংকুচিত হয়, নদীর নাব্যতা কমে নৌযান চলাচল ব্যাহত হয়। আবার বর্ষা আসতেই ভারতের গজলডোবা ব্যারেজের কপাট একসঙ্গে খুলে দেওয়া হয়। কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যায় তলিয়ে যায়, ফসল নষ্ট হয়, ঘরবাড়ি ভেসে যায়, লাখো মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। প্রতি বছর তিস্তার ভাঙন ও প্লাবনে উত্তরের ৫ জেলার বাসিন্দারা বিপুল আর্থিক ক্ষতির শিকার হন। ২০১১ সালে বহুল আলোচিত তিস্তা পানি বণ্টন চুক্তি হওয়ার কথা ছিল। বাংলাদেশ প্রায় নিশ্চিত ছিল যে বহু বছরের সমস্যার সমাধান আসছে, কিন্তু শেষ মুহূর্তে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তি পুরো সমীকরণ বদলে দেয়। এরপর বছরের পর বছর কেটে গেলেও চুক্তি আর আলোর মুখ দেখেনি। ঠিক এই জায়গাতেই আসে নতুন সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পারেন, অনন্তকাল দিল্লির করুণার আশায় বসে থাকলে উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ কখনোই শেষ হবে না। তাই বাংলাদেশ এবার নিজস্ব ভূখণ্ডে বৈজ্ঞানিক নদী ব্যবস্থাপনার মাধ্যমে স্বাধীন সমাধানের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। জন্ম নেয় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, যা তিস্তা মহাপরিকল্পনা নামে বহুল পরিচিত। পরিকল্পনা অনুযায়ী প্রায় ১০০ কিলোমিটার নদী শাসন ও ড্রেজিংয়ের মাধ্যমে জমে থাকা বিপুল পরিমাণ পলি অপসারণ করা হবে। পুনরুদ্ধার করা হবে প্রায় ১৭০ বর্গ কিলোমিটার নতুন জমি। নির্মাণ করা হবে ২০০রও বেশি দীর্ঘ শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই সঙ্গে ৬০-এরও বেশি গ্রোয়েন। নদীর দুই পার আধুনিকভাবে সংরক্ষণ করা হবে, কৃষকদের জন্য নতুন সেচ ইকোকাঠামো তৈরি করা হবে, আর শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য আধুনিক জলাধার ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১২,০০০ কোটি টাকা, যার একটি বড় অংশ আসবে চীনের ঋণ থেকে। প্রকল্পের মাধ্যমে তিস্তা ও ধরলা অববাহিকার প্রায় ২০ কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন বলে সরকারি হিসেবে বলা হচ্ছে। আর এই পুরো কাজটির কারিগরি অংশীদার হিসেবে এগিয়ে এসেছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না, সংক্ষেপে যাকে বলা হয় পাওয়ার চায়না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে তিস্তাসহ মোট বেশ কিছু সমঝোতা মতরক এবং কয়েকটি বড় প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়া হয়ে দালিয়ান, সেখান থেকে হাই স্পিড ট্রেনে বেইজিং পর্যন্ত এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক হয়েছে তার। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিহাসে প্রথমবার বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা যৌথভাবে প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা শুরু করেছেন। এখান থেকেই ভারতের মাথা ব্যথা শুরু হয়, কারণ এই প্রকল্পের অবস্থান বাংলাদেশের উত্তরাঞ্চলে, আর সেটি ভারতের সবচেয়ে সংবেদনশীল সামরিক করিডোর শিলিগুড়ি করিডোরের একেবারে কাছাকাছি, যাকে অনেকে চিকেন নেক বলেও চেনেন। এই সরু ভূখণ্ড মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত, কিন্তু এর কৌশলগত গুরুত্ব অপরিসীম, কারণ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, এই করিডোর দিয়েই যুক্ত। ভারতীয় সামরিক বিশ্লেষকদের সবচেয়ে বড় ভয় হল তিস্তা প্রকল্পে চীনের প্রকৌশলী, জরিপ বিশেষজ্ঞ ও উন্নত প্রযুক্তি দীর্ঘমেয়াদে কাজ করলে তারা এই সংবেদনশীল সীমান্ত অঞ্চলের ভৌগোলিক ও সামরিক তথ্য সম্পর্কে অত্যন্ত বিস্তারিত ধারণা পেয়ে যাবে। নদী ব্যবস্থাপনার মতো বড় প্রকল্পে হাইড্রোগ্রাফিক জরিপ, জিওস্পেশিয়াল ম্যাপিং, স্যাটেলাইট যোগাযোগ এবং অত্যন্ত উন্নত সেন্সর প্রযুক্তি ব্যবহার করতে হয়। ভারতের আশঙ্কা, এই প্রযুক্তির আড়ালে চীন হয়তো সিকিম ও পশ্চিমবঙ্গে ভারতের সামরিক ঘাঁটির গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। পরিস্থিতি সামাল দিতে ভারত অতীতে নিজেরাই বাংলাদেশকে বিকল্প প্রস্তাব দিয়েছিল। 2024 সালের মে মাসে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসে তিস্তা প্রকল্পে বিনিয়োগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তারা বলেছিল, চীনকে বাদ দিয়ে ভারত তিস্তা প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। উদ্দেশ্য ছিল একটাই, চীনকে এই কৌশলগত অঞ্চল থেকে দূরে রাখা। শেখ হাসিনার সময় ভারতের এই কথায় বারবার সাড়া দেওয়া হয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। ক্ষমতার পলটবদলের পর তারেক রহমান তার প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হিসেবে বেছে নেন মালয়েশিয়া ও চীনকে। এতে একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা যায় যে বাংলাদেশ এখন নিজের জাতীয় স্বার্থে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। ভারতের আপত্তি উপেক্ষা করে বাংলাদেশ শুধু তিস্তা প্রকল্পেই চীনের সঙ্গে যায়নি, একই সঙ্গে মোংলা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পেও ভারতীয় প্রস্তাবের বদলে চীনা প্রস্তাবকে গুরুত্ব দিয়েছে। আর এরপরেই আসে সবচেয়ে নাটকীয় ঘটনা। ভারতের একাধিক জাতীয় গণমাধ্যমে টানা উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে চীনের এই প্রকল্প দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দিতে পারে, কিন্তু এর জবাব আসে সরাসরি বেইজিং থেকে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক একটি স্বাধীন দ্বিপাক্ষিক অংশীদারিত্ব। এখানে কোনো তৃতীয় পক্ষ অর্থাৎ ভারতের চাপ বা মন্তব্য গ্রহণযোগ্য নয়। এই বক্তব্য কার্যত ভারতের উদ্দেশ্যে করা একটি কূটনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখা হয়। ঢাকা ও বেইজিং এখন দ্রুতগতিতে যৌথ সমীক্ষা এগিয়ে নিচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল সরজমিনে প্রকল্প যাচাই করতে বাংলাদেশে আসার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি অর্থবছরেই চীনের কারিগরি ও আর্থিক সহায়তায় এই মেগা প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পের প্রথম পর্যায়ে 2026 সালে শুরু হয়ে 2029 সালের মধ্যে শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যদিও এটি প্রকৃতপক্ষে একটি 50 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ এবার শুধু নদী পুনরুদ্ধার করছে না, বরং একটি বার্তা দিচ্ছে। সেই বার্তা হলো, বাংলাদেশ আর কারো করুণার অপেক্ষায় বসে থাকার আশ্রয় নয়। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়। একসময় বাংলাদেশের বড় উন্নয়ন সিদ্ধান্ত নেবার আগে দিল্লির প্রতিক্রিয়া নিয়ে ভাবতে হতো। এখন ঢাকা নিজস্ব কৌশলগত স্বার্থ অনুযায়ী নতুন মিত্র বেছে নিয়েছে। তিস্তা প্রকল্প তাই এখন শুধু নদীর পানি বা কৃষি উন্নয়নের বিষয় নয়, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের জীবন বাঁচানোর লড়াই। এটি ভারতের দীর্ঘদিনের পানি নিয়ন্ত্রণ রাজনীতির বিরুদ্ধে এক পাল্টা কৌশল। এটি চীনের দক্ষিণ এশিয়ায় সামরিক উপস্থিতি বিস্তারের নতুন দরজা। আর সবচেয়ে বড় কথা হলো, এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের নতুন ঘোষণা। আজ পুরো দক্ষিণ এশিয়া তাকিয়ে আছে তিস্তার দিকে। তারেক রহমান কি পারবেন সমস্ত চাপ ও ঝুঁকি উপেক্ষা করে তিস্তার এই মহাপরিকল্পনায় চীনকে যুক্ত করে সেটি সফল করতে, নাকি ভবিষ্যতে এই সিদ্ধান্তের মূল্য চোকাতে হবে বাংলাদেশকে? সেই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।